আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা, অংশ নেবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিরাজগঞ্জের শহীদ সাংবাদিক প্রদীপ কুমার 1 বছরেও পাননি স্বীকৃতি, এলাকাবাসীর মাঝে ক্ষোভ। তিস্তার পানি কমলেও কমেনি দুর্ভোগ, পানিবন্দী হাজারো মানুষ, ডুবে আছে ফসলের ক্ষেত ও পুকুর। টানা বৃষ্টিতে পানিবন্দী নারায়ণগঞ্জের রূপগঞ্জে 20টি গ্রামের 30,000 মানুষ, দ্রুত ছড়াচ্ছে রোগবালাই। খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট, প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে 9,000 কিউসেক পানি। স্বাগত দেশযোগে, সঙ্গে আছি মার্জিয়া দিশা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। জুলাই ঘোষণাপত্রে থাকছে 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, 90-এর গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসনের চিত্র। থাকবে গণঅভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলোর লড়াই ও সংগ্রামের ইতিহাস। প্রেস সচিব জানান, আগামী বাংলাদেশের কাঠামো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারও করা হবে ঘোষণাপত্রে। বিএনপি বলছে, ঘোষণাপত্রে কি বলা হয় তা দেখেই মূল্যায়ন করবেন তারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। কোটা সংস্কার আন্দোলন থেকেই সৃষ্টি হয় বারুদ, যে বারুদে পুড়ে যায় আওয়ামী লীগ ও তার 16 বছরের শোষণ নির্যাতন। এরপর থেকেই একটি ঘোষণাপত্র চায় অভ্যুত্থানের সামনে থাকা ছাত্রনেতারা, যা নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে সরকার ও দলগুলোর মধ্যে। গণ অভ্যুত্থানের 1 বছর পর অন্তর্বর্তী সরকার এই মানিক মিয়া এভিনিউ থেকে পাঠ করতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র, যার দাবি করে আসছিল ছাত্রনেতারা। এই জুলাই ঘোষণাপত্রে কি থাকছে, এর প্রভাবে রাষ্ট্র বা মানুষে কি পাবে? জুলাই ঘোষণাপত্রে থাকছে পাকিস্তান আমল থেকে 2024 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ। এর মধ্যে বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর নির্যাতন, তার প্রতিবাদে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ। এরপর 1975 সালের বাকশাল ও তার পতন উল্লেখ থাকবে, একই বছরের সিপাহী জনতা বিপ্লবের কথাও। তারপরেই থাকছে 80-র দশকের স্বৈরতন্ত্র কায়েম, 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরুর প্রেক্ষাপটও। 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থান, 5ম সংশোধনের মধ্য দিয়ে বাকশালের বিলুপ্তি করা হলো এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হলো। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অনন্য অবদান। এরপরে পদে পদে গণতন্ত্রে হোঁচট খায়। দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার আমরা সংসদীয় পদ্ধতির সরকারে আসলাম। ঘোষণাপত্রে থাকছে 1/11-র কথা, যাকে দেশে বিদেশি ষড়যন্ত্রের ফল হিসাবে উল্লেখ করা হয়েছে। তারপরেই থাকছে আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসনের চিত্র, 3টি অবৈধ নির্বাচন, যার মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয় আওয়ামী লীগ। থাকছে 16 বছরের টানা গুম খুনের চিত্র এবং বিএনপি জামায়াতের অধিকার আদায়ের সংগ্রামের কথা। সবশেষ থাকছে 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নতুন বাংলাদেশের প্রস্তাবিত রূপরেখা। গণতান্ত্রিক একটা দেশ হিসাবে এটাকে যে আমরা নিয়ে যেতে চাই, এটা পুরো বিশ্ব সমাজে যে এটা তার সম্মানের সাথে দাঁড়াতে চাই, এটার পুরো অ্যাচিভমেন্টের এই অ্যাসপিরেশনের কথাটা জুলাইয়ে থাকবে। এদিকে বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমদ বলছেন, 26শে মার্চকে বাদ দেওয়ার চেষ্টা সহ বেশ প্রশ্নবিদ্ধ কিছু বিষয় খসড়ায় ছিল। শেষ পর্যন্ত কি ঘোষণা করা হয় তা দেখতে চাই বিএনপি। তারা 1971-এর 26শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি, সেটা আমাদের আপত্তি ছিল। আমরা সেটা আবার অন্তর্ভুক্ত করে 9 তারিখ জুলাই মাসের, মানে 2 দিন পরে আমরা আবার প্রেরণ করেছি সরকারের কাছে। এর আবার 17-18 দিন পরে জুলাই 27 তারিখে তার উপরে আবার ওনারা চর্চা করে আবার একটি ড্রাফট উপস্থাপন করে। সেখানেও আমরা দেখলাম তারা 1971 সালের 26শে মার্চের কথা উল্লেখ করতে চাননি প্রথম প্যারাগ্রাফে। জামায়াত, এনসিপি বা অন্যান্য দলগুলো তাকিয়ে আছে 5 আগস্ট কি ঘোষণাপত্র পাঠ করে অন্তর্বর্তীকালীন সরকার। মোহন ইসলাম, 71, ঢাকা। 2024 সালের 4 আগস্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেস ক্লাবে শহীদ হন সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিক। ছাত্র জনতার মিছিল
ধানকড়া মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করলে তাদের অনেকেই পাশের রায়গঞ্জ প্রেস ক্লাবে ঢোকেন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় নিহত হয় প্রদীপ কুমার। আহত হন ৮ থেকে ৯ জন সাংবাদিক। ঘটনার ১ বছর পার হলেও শহীদ জুলাই হিসেবে স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্বজনেরা। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য, ছবিতে প্রতিবেদন। রায়গঞ্জ উপজেলার বাসিন্দা শহীদ প্রদীপ কুমার ভৌমিক। তিনি দৈনিক খবরপত্র পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন, পাশাপাশি নিজ বাড়িতে ডেন্টাল ক্লিনিক চালাতেন। ২০২১ সালে স্ত্রী মারা যাওয়ার পর প্যারালাইজড হয়ে যান। এর ২ বছর পর স্বাভাবিক জীবনে ফিরলেও ঠিকমতো কথা বলতে পারতেন না তিনি। এই অবস্থায় গত বছরের ৪ আগস্ট আন্দোলনে শহীদ হন তিনি। তার ২ ছেলে বাবা মাকে হারিয়ে এখন কষ্টে দিন পার করছেন। ছোট ছেলে সুজন কুমার ভৌমিক জানান, হত্যাকাণ্ডের সময় পরিবারের কেউ ঘটনাস্থলে ছিল না। অভিযুক্তদের কাউকে না চেনায় মামলা করা হয়নি। বাবার নাম জুলাই শহীদদের তালিকায় তুলতে ২ দফা জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিসে আবেদন করা হয়েছে। সে সাংবাদিকতা করতে যায়, সে শহীদ হয়েছে। সে একজন সাংবাদিক ছিল, দৈনিক খবরপত্রে কাজ করত। আমি তার বিষয়ে স্বীকৃতি পাওয়ার জন্য, যে সে একজন শহীদ, সেই শহীদ পাওয়ার স্বীকৃতি পাওয়ার জন্য আমি চেষ্টা করছি অনেক। আমি আপনার ডিসি বরাবর একটা আবেদন দিয়েছিলাম। তথ্য মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছিল সিরাজগঞ্জের, ওনারা বাবার বিষয়ে একটা আবেদন দিতে বলছিল। আমি ওখানে একটা আবেদন দিয়েছিলাম। ইউনো সাহেবের কাছেও বলা হয়েছিল। তার পরবর্তীতে কেন, কি কারণে যে বাবার নামটা শহীদের তালিকায় আসেনি, এটা আমি জানি না। সংবাদ সংস্থা এএফপি, ঢাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, কালের কণ্ঠ সম্মাননা সহযোগিতা করলেও জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্বজনরা। সাংবাদিক প্রদীপ কুমার সে ভালো লোক ছিল, সে একদম নিবিড় সাংবাদিক ছিল। সে সাধারণ মানুষের উপকার করত, মেহনতি গরিব মানুষের সে পাশে দাঁড়াইতো। ১ বছর হয়ে গেছে, এখনও উনি স্বীকৃতি পাননি। তদন্ত সাপেক্ষে তাকে যেন এটা দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুও বাড়িতে এসে সহায়তা করে গেছেন। তিনি জানান, শহীদ পরিবারগুলোর পাশে সবসময় রয়েছে বিএনপি। এখন সরকারি এজেন্সি ওনারাই ভালো বলতে পারবেন কেন প্রদীপ ভৌমিকের নাম গ্রেজেটে আসলো না, এটা ওনারা ভালো বলতে পারবেন। এই বিষয়ে আমি খুব ভালো বলতে পারবো না। তবে উনি যে শহীদ হয়েছেন এবং উনি যে ওনার পরিবারকেও আমি সহযোগিতা করেছি, যেহেতু উনি একজন সাংবাদিক ছিলেন। এদিকে জেলা প্রশাসক বলছেন, জুলাই অভ্যুত্থানে নিহতদের শহীদি মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের পুনর্বাসনে কাজ করছে সরকার। জুলাই স্মৃতিস্তম্ভ আমরা কার্যক্রম শুরু করলাম। এটা সারা বাংলাদেশে ৬৪ জেলায় স্থাপিত হবে এবং ৫ আগস্টে আমরা এটা এখানে ফুল দিয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবো ইনশাল্লাহ। এখন সাংবাদিক প্রবীণ কুমার ভৌমিকের নাম জুলাই শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত সহ পরিবারটিকে পুনর্বাসনের দাবি গোটা এলাকাবাসীর। ফারদিন নীরব, ৭১। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে আজ দুপুরের মধ্যেই ঢাকায় নিয়ে আসা হবে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশু। রুশু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি। ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজশাহী থেকে ট্রেনটি কখন নাগাদ ছাড়বেন এবং আপনি তো সেখানে আছেন, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? স্পেশাল ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে রাজশাহী যে রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এখানে মোট ৮টি বগি নিয়ে যাত্রা করবে ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই। আমরা যতদূর খবর পেয়েছি যে সকাল ৭টা ২০ এই ট্রেনটি ছেড়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা যে ছাত্ররা এইখানে এখন পর্যন্ত যারা যাত্রী হয়েছেন বেশিরভাগই তারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী। তো আমরা আরেকটু বিস্তারিত জেনে নিতে চাই। এখানে রেলের কর্মকর্তারা আছেন আমাদের সাথে। এই যে ট্রেনটি, এখানে কতগুলো আসন এবং সব মিলিয়ে আপনাদের প্রস্তুতি জুলাই ঘোষণাপত্রের মধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী ছাত্র জনতার জন্য একটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে। ট্রেনটির মোট আসন হচ্ছে 548টি এবং ভাড়া পরিশোধিত 4,85,000। প্রস্তুতি তো সব সম্পন্ন, যেটি
শুনছিলাম আমরা যে প্রায় 500-র অধিক যাত্রী নিয়ে ট্রেনটি কিছুক্ষণের মধ্যে যাত্রা করবে। পাশাপাশি আমরা দেখছি যে এই যে শিক্ষার্থী তারা কিন্তু তাদের আসন ইতিমধ্যে বলেছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা সরাসরি সংযুক্ত আছি। একটু জানতেই চাই যে এই যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আসলে কি প্রত্যাশা থাকছে, কি আশা নিয়ে যাচ্ছেন? প্রত্যাশা বলতে যে আমরা ফ্যাসিস্টদের গত 15 বছরের কার্যক্রম দেখছিলাম, তো সেইখান থেকে প্রত্যেকটা মানুষ আসলে বিরক্ত ছিল। সেই হিসেবে ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের জনগণ স্বৈরাচারী শাসকের সরানোর জন্য আন্দোলনে নামছিল। তো বিগত 1 বছরে যে কার্যক্রমগুলো আমরা দেখছি এবং বর্তমানে জুলাই ঘোষণাপত্রে যদি আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেটাই আমরা আসলে সচক্ষে দেখার জন্য যাচ্ছেন। জি, আসলে স্পষ্ট বার্তা। তারা যে আসলে উদ্দেশ্য নিয়ে যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটি তারা করেছেন, সেই আন্দোলনে যে তারা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছেন, সেটির আসলে ঘোষণাপত্র থেকে সেই ধরনের নতুন বাংলাদেশের ঘোষণাপত্রই আসবে, সেটাই তারা কিন্তু আসলে চাইছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা যে আন্দোলন করেছিলেন, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে আসবে, এটি কিন্তু বলা হচ্ছে। আমরা দেখছি যে এই ট্রেনে যেটি বলছিলাম যে 8টি বগি নিয়ে এই ট্রেনটি যাত্রা করবে, পাশে সাথে একটি খাবার গাড়িও সংযুক্ত করা হয়েছে। তো সব মিলে যে প্রস্তুতি এখানে রাজশাহী রেল স্টেশনে আমরা দেখছি, সেই প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। শিক্ষার্থীরাও আসছেন, বিভিন্ন শিক্ষার্থী শ্রেণী পেশার মানুষজন আসছেন, শিক্ষার্থীর সংখ্যাটি বেশি। রুশো, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে যখন এই ট্রেনটি ছাড়বে বা এ বিষয়ে আরও জানতে পারবেন, আমরা আবারও দর্শকদের আপনার মাধ্যমে এ বিষয়ে জানাবো। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো। জুলাই বিপ্লবে শহীদ পটুয়াখালী পাঙ্গাশিয়ার জসিম উদ্দিন হাওলাদারের মৃত্যুর 1 বছর হয়ে গেছে। তার পরিবারের শোক যেতে না যেতেই দলবদ্ধ ধর্ষণের গ্লানিতে মারা যায় জসিমের মেয়ে লামিয়া। তার মৃত্যুতে তোলপাড় হয় গোটা দেশ। এখন জসিমের বৃদ্ধ মা বাবা শোকে পাথর, আর স্ত্রী রোমা বেগম অসহায় জীবনযাপন করছেন। তার চাওয়া আসামিদের মৃত্যুদণ্ড হোক। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। সন্তান ও নাতনিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন পটুয়াখালীর রাজগঞ্জ গ্রামের শহীদ জসিমের বাবা মা। তাদের এখন সময় কাটে ছেলে ও নাতনি লামিয়ার কবরের পাশে। সরকারে যদি বিচার করে তা করবেন, না করলে আর মই কি কম। নাতি হারার পরে আমি আরো একটু দিকশূন্য বেশি হয়ে গেলাম। দিকশূন্য বেশি হইলাম এই কারণে ছেলে মারি দিয়ে উঠতে পারলাম না, এই এবার নাতি। প্রায় 15 বছর আগে শহীদ জসিম স্ত্রী রুমা বেগমকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। গত বছর জুলাই রাজপথে নেমে 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় গুলিবিদ্ধ হন জসিম। 29 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি পড়ে অনিশ্চয়তায়, কিন্তু এই শোক কাটিয়ে ওঠার আর সুযোগ পায়নি তার পরিবার। চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় তার বড় মেয়ে লামিয়ার উপর নেমে আসে বিপর্যয়। ওই দিন বাবার কবর জিয়ারত করে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দল বেঁধে ধর্ষণ করে। পরদিন 19 মার্চ নিজেই বাদী হয়ে দুমকি থানায় সিফাত মুন্সি ও সাকিব মুন্সিকে আসামি করে মামলা করে। 27 মার্চ জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার সাথে জড়িত রয়েছে ইমরান মুন্সি নামে আরেকজন। মূল যারা দোষী এদের যেন উপযুক্ত বিচার হয়, এটাই আমাদের কাম্য। এই সরকারের কাছ থেকে আমরা দাবি করব যে একটা সুষ্ঠু, দুইটারই সুষ্ঠু বিচার হয়। এদিকে এই ঘটনায় সারা দেশে তোলপাড় হয়ে যায়। সব দল ও দেশের মানুষ শাস্তি দাবি করে। এর 1 মাস 8 দিন পর ঢাকায় আত্মহত্যা করে লামিয়া। তারপর গলায় ট্যাটু লাগাইও লইছে চাইনিজ কুরলের। তাদের কোনো ভয়ভীতি তো নাই, তারা অনুতপ্তই তো হয় না। এই ঘটনায় লামিয়ার বোন ও নানি চেয়েছেন সর্বোচ্চ শাস্তি। আমার লামিয়ার আত্মবিচার হরিতে আইবেন, আমি শান্তি নাই, আমার শান্তি নেই। আমার বোনের সাথে যে ঘটনা ঘটে তাদের আমি সর্বোচ্চ বিচার চাই, ফাঁসির বদলে ফাঁসি চাই। লামিয়ার মামলার পটুয়াখালীর পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। আমরা বিচারের মাধ্যমে, সাক্ষী প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বাবা মা ও ছোট 2 ভাই বোন ঢাকায় থাকলেও লামিয়া ছোটবেলা থেকে নানির কাছে থাকত। দুমকি জনতা কলেজের শিক্ষার্থী লামিয়ার এবছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
ফারদিন নীরব, ৭১। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলে সৃষ্টি হওয়া লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি কমে এখন বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি মানুষের। ডুবে গেছে আমন ধান, সবজির ক্ষেত ও পুকুর। সড়কপথ যোগাযোগ বন্ধ থাকায় এখন নৌকা ও ভেলা হয়ে উঠেছে চলাচলের একমাত্র মাধ্যম। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পানির কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন শত শত পরিবার। অনেকে গবাদি পশু ও সন্তানদের নিয়ে আশ্রয় নেন বাঁধ ও স্কুলে। সোমবার পানি কমতে শুরু করায় তারা ফিরতে শুরু করেন নিজ ভিটায়। এলাকাবাসী জানান, শনিবার থেকে ভারতের উজানে ভারী বর্ষণের কারণে নদীতে পানির প্রবাহ বেড়ে যায়। এতে লালমনিরহাটের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে আমন ধান, সবজির ক্ষেত ও পুকুর। এখনো পানিবন্দী হাজারো পরিবার। ৮ দিন আগে বন্যা হয়ে গেল, আবার এই মনে করেন ৮ দিন পারে হয়নি, তাতে আবার তার থেকে আরো বড় বন্যা। পানির অবস্থা খুবই খারাপ, আর অতিরিক্ত পানি। মনে হয় যে পানি কমে গেল, এখনো বেসন তো যা আছে তাকে দিয়ে হয়তো গাড়াগাড়ি করা যাবে। চুলা তলিয়ে যাওয়ায় রান্না পর্যন্ত করতে পারছেন না পানিবন্দী অধিকাংশ পরিবার। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শুরু হয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাব। বাড়িঘর তো তলে আছে, অবস্থা কি খাওয়া দাওয়ার খুব সমস্যা আছে। ধান চাল যেটুকু আছে সেইদিকে সমস্ত ভিজে যাইতেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে পানি বিপদসীমার নিচে নামলেও নিম্নাঞ্চলে সতর্কতা জারি রয়েছে। লালমনিরহাট বন্যার তথ্য নামে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে আমরা যখনই বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ তথ্য থেকে তথ্য পাই, সাথে সাথে আমি নিজেও আমার যে টিম রয়েছে আমরা সবসময় বন্যার তথ্য সেখানে প্রেরণ করে থাকি। এদিকে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার অনেক নিচে রয়েছে। এতে নদী পাড়ের মানুষের মনেও খানিকটা স্বস্তি ফিরেছে। নদীর পানি তো হঠাৎ করে একটু বাড়ছিল, বাড়ার পরে আবার কমে গেছে। পানিটা কমে গেছে, আর কোনো সমস্যা নেই। প্রায় 1 ফিটের মতো পানি কমে গেছে কালকের তুলনামূলক। কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমোর সহ সবকটি নদ নদীর পানি বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করেনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বড় ধরনের ঝুঁকি আপাতত নেই। আব্দুল্লাহ মামুন, ৭১। তিস্তার বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি একটু জানাবেন যে যারা বন্যা কবলিত আছেন তাদের ভোগান্তির সম্পর্কে একটু জানবো, এবং তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা নেওয়া হচ্ছে একটু জানাবেন। তিস্তার বন্যার কথা যদি বলে মার্জিয়া, যে বন্যার্ত পরিবারগুলো বেশ কিছু পরিবারের ঘর বাড়িতে পানি কিছুটা নেমে যাওয়ার কারণে তারা নিজ বাসভবনে ফিরতে শুরু করেছে, এবং সরকারিভাবে ইতিমধ্যে 400 মেট্রিক টন জিআর চাউল ইতিমধ্যে বন্যার্তর মাঝে বিতরণ করা হয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও হাতীবান্ধায় গতকালকে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী। তবে তিস্তার পানির কথা যদি বলি মার্জিয়া, যে তিস্তার পানি আজকে সকাল 6টায় যে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এছাড়া কাউনিয়া পয়েন্টে বিপদসীমা সুই করছে তিস্তার পানি, যেহেতু কাউনিয়া পয়েন্টে হচ্ছে একটু নিম্ন এলাকা। আর বিশেষ করে যে বন্যার্ত পরিবারগুলো যারা ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে, তারা বেশ কিছু ফিরলেও এখনো অনেকে ফিরতে পারেনি, কারণ তাদের ঘর বাড়িতে যে আপনার মাধ্যমে দর্শককে দেখাচ্ছি যে তাদের যে ঘর বাড়িতে এখনো পানি রয়েছে, পানি থাকার কারণে তারা ঘর বাড়িতে ফিরতে শুরু করে নাই। এছাড়াও যে বিভিন্ন এলাকায় দেখেছি যে তাদের যে দুর্ভোগটা চরম আকারে রয়েছে এখনো, কারণ তাদের যে উঁচু স্থানে তারা বসবাস করছে, এবং কেউ আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাস করছে, এবং অনেকে ঘর বাড়ি ছেড়ে তারা অন্য স্থানে আশ্রয় নিয়েছে, এবং তাদের যে রান্না করার চুলাটুকুই সম্পূর্ণ পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় রয়েছে, এবং তাদের যে
ঘর বাড়িগুলোতে যে একটা বন্যার ক্ষতচিহ্ন বিরাজ করছে। লালমনিরহাট জেলায় বিভিন্ন এলাকায় হাতীবান্ধা, সানিয়াজান, গড্ডিমারি এবং লালমনিরহাট সদর উপজেলা খুনিয়াগাছ, মহিষকোষা সহ বিভিন্ন এলাকায় আমরা সকাল থেকে আমরা খবর নিয়েছি। বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি এবং তিস্তা পাড়ের দুর্গম অঞ্চলেও আমরা দেখেছি বেশ কিছু পরিবার, প্রায় 1 থেকে 2000 পরিবার এখনো তিস্তার সে বন্যার পানির মধ্যে নিমজ্জিত অবস্থা রয়েছে বসত বাড়ি। এবং তিস্তা পাড়ের লোকজনের একটি দাবি যে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লালমনিরহাট জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের জানিয়েছে দুপুর যত গড়িয়ে যাবে তত তিস্তার পানি বিপদ সীমার নিচের দিকে আসবে এবং লালমনিরহাটে বন্যার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। মার্জিয়া, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে। সঙ্গেই থাকবেন আপনি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, তিস্তার পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি এলাকা পরিদর্শন করেন রংপুর সেনানিবাসের জিওসি 66 পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক মেরামত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজে সহযোগিতা করবে। এর আগে কালীগঞ্জ উপজেলাধীন করিমউদ্দিন অডিটোরিয়ামে 24 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের ধারণ ক্ষমতা রক্ষায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জলকপাট খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই পিডিবির ম্যানেজার প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছে এসে পৌঁছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোমবার বিকেলে না খুলে মঙ্গলবার সকাল 10টায় জলকপাটগুলো খুলে দেওয়া হয়। কিন্তু হ্রদের পানির উচ্চতা ক্রমেই বেড়ে যাওয়ায় সোমবার দিবাগত রাত 12টা 5 মিনিটে হ্রদের বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে 5000 কিউসেক পানি ছাড়া শুরু হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির লেভেল 108 মিন সি লেভেল রয়েছে। হ্রদের পানির ধারণ ক্ষমতা 109 MSL হলেও বাঁধের বয়সের কারণে 107-এর বেশি হলে এটিকে বিপদসীমা ধরা হয়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংসা রাখাইন। উচিংসা, আপনি তো আছেন সেখানে। জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাট কয়টি এবং সবগুলো কি খুলে দেওয়া হয়েছে কিনা? এছাড়া আরেকটি বিষয় জানাবেন, এই ছেড়ে দেওয়া পানিতে কোনো ক্ষতি হতে পারে কিনা জানাবেন। মার্জি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু দিনের বেলা কিন্তু ছাড়ার কথা থাকলেও রাত্রে প্রায় 12টার পরে কিন্তু পানি ছেড়ে রয়েছে। 16টি গেট দিয়ে কিন্তু 6 ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। তবে যেহেতু বিপদসীমা থাকার কারণে কিন্তু এই পানিটা ছেড়ে দেওয়া হয়। তবে এই পানি ছাড়ার কারণে কিন্তু কর্ণফুলীর যে আশপাশে মানুষের বসবাস ছিল সেটা কিন্তু দিনের বেলা কিন্তু মাইকিং করা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তেমন কিন্তু এখানকার যে বিদ্যুৎ কর্তৃপক্ষ রয়েছেন তেমন যেহেতু কর্ণফুলীর আশপাশে তেমন ক্ষতি হবে না বলে এমনকি আমাদেরকে জানিয়েছে। তবে যেহেতু যদি আরো বেশি ছাড়া হয় তাহলে হয়তো নিম্নাঞ্চলে একটু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেই কারণে কিন্তু মাইকিং করা হয়েছিল। তবে গতকাল যেহেতু রাত্রে ছাড়া দেওয়া হয়েছে, এই এখন পর্যন্ত তেমন ঝুঁকিপূর্ণ আশপাশে কর্ণফুলী আশপাশে যারা রয়েছে তাদের তেমনটি ঝুঁকি নেই বলে আমাদেরকে তেমনটি জানিয়েছে। তবে যেহেতু রাঙামাটি কাপ্তাই হ্রদে আপনি জানেন যে যেহেতু ধারণ ক্ষমতা হচ্ছে 109 ফিট, কিন্তু পূরণ হওয়ার কারণে কিন্তু 107 ফিট যখন উচ্চতা পানি বৃদ্ধি পায় তখন কিন্তু কাপ্তাই যে বিদ্যুৎ রয়েছেন, বিদ্যুৎ যারা সংশ্লিষ্ট রয়েছে তারা তখন কিন্তু পানিটা আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তেমন কিন্তু কোনো প্রকার ক্ষতি এবং আশঙ্কা হয়নি বলে এমনকি আমাদের জানতে পেরেছি। এখানকার যারা আশপাশে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তবে যেহেতু গতকাল রাত্রে কিন্তু পানি ছাড়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এখন প্রায় কাপ্তাই হ্রদ কিন্তু আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি। মার্জিয়া, উচিংসা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন এবং খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, কথা বলছিলাম সহকর্মী উচিংসা রাখাইনের সাথে, তিনি যুক্ত ছিলেন আমাদের সাথে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নেত্রকোনায় বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এতে সীমান্ত নদীর তীরবর্তী অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আগাম রোপা আমনের বেশ কিছু বীজতলাও ডুবে গেছে। গেল কয়েকদিনের ভারী বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা ছড়ার পানিতে জেলার
সোমেশ্বরী, উবদাখালী, গণেশ্বরী, কংসহ বেশ কিছু নদ নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়ে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে কিছু নিচু এলাকা প্লাবিত হলেও জনদুর্ভোগ দেখা দেয়নি। এদিকে জেলার সব কয়টি নদ নদীর পানি এখনও বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের পানিতে তলিয়ে গেছে সদ্য রোপণ করা আগাম রোপা আমনের বেশ কিছু বীজতলা। স্থানীয়রা বলছেন, এই পানি 2-1 দিনের বেশি স্থায়ী না হলে ক্ষতির তেমন কোনো আশঙ্কা নেই বলেও জানায় তারা। তবে আবার নতুন করে পানি আসলে নষ্ট হয়ে যেতে পারে পুরো বীজতলা। পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যা পরিস্থিতির শঙ্কা নেই, নতুন করে বৃষ্টি না হলে পানি কমতে পারে বলে আশা করছেন তারা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 20টি গ্রামের 30,000 মানুষ। বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মিশে সেই পানি দূষিত হয়েছে। দ্রুত দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রশাসনের উদ্যোগে খাল দখল মুক্ত করতে কাজ চলছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, খাল সংস্কারের কাজ শুরু হয়েছে, তবে বাজেট কম থাকায় সময় লাগছে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। পাখির চোখে ধরা পড়ে পানিবন্দী জীবনের ভয়াবহতা। দেখে মনে হতে পারে নদীর পানি বেড়ে ডুবে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন, তারাবো পৌরসভা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভুলতা ইউনিয়নের প্রায় 20টি গ্রাম। এসব এলাকায় পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, বাড়ির উঠান। অনেকের ঘরের ভেতরে ঢুকে গেছে পানি। ভুক্তভোগীরা বলছেন, পানি সরার খালগুলো অবৈধভাবে নির্মিত কলকারখানার দখলে চলে গেছে। সেগুলো ভরাট হওয়ায় এমন পরিস্থিতি। পানিবন্দী হয়েছে কমপক্ষে 30,000 মানুষ। বন্ধ হয়ে গেছে স্কুল, কাজ নেই বহু মানুষের। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মিশে পানি দূষিত হওয়ায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এই পানি লেগে আমরা স্কুলে যাইতে পারি না, আবার অনেক জ্বর উঠে, আবার শরীর চুলকায়। জলবদ্ধতা, ঘরে ঘরে পানি। আমরা দেখেন ঘরে ঘরে অনেকের ঘরে ঘরে পানি আছে। আমার ঘরও পানির মধ্যে থাকতাই না, আনতে পারতাছি না, একটু খাবার পানি ঠিক মতন পাইতাছি না। নালাগুলো বন্ধ হয়ে যায়, তারপরে একটা মোটর সারের কথা, মোটর সারে না, আমাদের অসুস্থ হলে একজন রোগ বাইর করতে পারি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তারাবো অংশে পানি নিষ্কাশনের জন্য 3টি সেচ পাম্পের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত পানি সরানোর জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানানো হবে। ফ্লোটিং 5টা আমরা সেচ পাম্প এনেছি, আমরা ভ্যানের পরে এটা বসিয়ে আমরা সেচ পরিচালনা করছি। বাট এত পরিমাণে পানি জমেছে, এই ছোট ছোট পাম্প দিয়ে আসলে পুরা পানিটা সেচে ফেলা অনেক সময় সাপেক্ষ এবং কস্টলি বিষয়। এটার জন্য মূলত দরকার একটা সমন্বিত উদ্যোগ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, ইতোমধ্যে 9টি খালের বেশ কিছু অংশের সংস্কারের কাজ শেষ হয়েছে। বাজেটে ঘাটতি থাকায় দ্রুত কাজ করা যাচ্ছে না। অন্য সংস্থার খাল, ওদের খালগুলো আমরা তো বাজেট ধরে করতে পারবো না। যদি খালগুলো আমাদের অধীন গ্রহণকৃত জীবনের মধ্যে হয় এবং আমাদের হয়, তাহলে আমি ইন্ডিয়ার বাজেটে, নতুন অর্থবর্ষে ইন্ডিয়ার বাজেটে আমি তাদের সেটা ধরে দিব। যদি আমি যেভাবে বাজেট পাবো ভাই, আমি সেইভাবে কাজটা করে দিব। নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প 1-এর তথ্যসূত্রে জানা গেছে, 1984 সালে 90 কোটি 82 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ হয়। পরে 1993 সালে 101 কোটি টাকা ব্যয়ে শীতলক্ষার পূর্ব পারের 5,000 হেক্টর জমি ঘিরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ হয়। কিন্তু সেচ প্রকল্প নির্মাণ হওয়ার কয়েক বছরের মধ্যেই খালগুলো দখল হয়ে যাওয়ায় এখানে শুরু হয় জলাবদ্ধতা। হাসান আহমেদ, 71। রূপগঞ্জের জলাবদ্ধতার বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আপনি জানাবেন যে এলাকাবাসীর ভোগান্তি কমাতে পানি নিষ্কাশনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেসব এলাকায় খাল ভরাট হয়ে গেছে সেসব এলাকায় খাল খননের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে স্বপ্ন নিয়ে 1984 সালে নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প 1-এর অধীনে যে বাঁধ নির্মাণ করা হয়ে শুরু করেছিল, পরবর্তী 1993 সালে তা বাড়ি 101 কোটি টাকা অর্থায়নের 5,000 হেক্টর জমি রক্ষার জন্য একটা বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সেটা কিন্তু শুরুতে কিন্তু মানুষের একটা স্বপ্ন সেটা বাস্তবায়ন হয়েছিল এবং সেটা কিন্তু সবাই কিন্তু এর আলোয় উপভোগ সেটার সুফলটা ভোগ করেছিল। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা যারা বড় বড় শিল্প কারখানা তৈরি করছে এবং বিভিন্ন আবাসন কোম্পানিগুলো কিন্তু পানি উন্নয়নের বোর্ডের যে খাল এবং কেনাল গুলো ছিল সেটা কিন্তু তারা বালু ভরাট করে তারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে, যার দরুন বিগত 1 যুগ ধরে কিন্তু এখানে কিন্তু এই বৃষ্টির মৌসুম আসলে কিন্তু যখন বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং চরম ভোগান্তি দেখা দেয়। আপনাকে যেটা আমি এখনো দেখাচ্ছি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা 30 কাহানু এলাকায়। সেই এলাকায় কিন্তু প্রতি
বছরে কিন্তু মানুষ 12 মাসে যে ফসল বিভিন্ন ফসল সবজি চাষ করে সেটা কিন্তু করে, কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টির মৌসুম আসলে কিন্তু সেটা কিন্তু একেবারে তার স্বপ্ন একেবারেই শেষ হয়ে যায়, তারা কিন্তু সেটা তাদের বাস্তবায়ন করতে পারে না। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কিন্তু কথা বলেছি নির্বাহী প্রকৌশলী শুভ আহমদের সাথে। তিনি আমাদেরকে বলেছে যে তাদের বাজেট অপ্রতুল্য, সেজন্য তারা কাজটা তেমন শুরু করতে পারেনি। 9টি যে খাল রয়েছে খালের কিছু অংশ তারা কাজ করেছে, পরবর্তীতে তারা এই প্রতিনিধি পাঠানোর প্রতিনিধিরা তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখবে যদি কোন কোন খালগুলো সমস্যা বেশি, সেই খালগুলো তারা শনাক্ত করে পরবর্তীতে তারা বাজেট তৈরি করে সেটা আবার টেন্ডারের মাধ্যমে তারা কাজ শুরু করবে, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। তবে নির্বাহী প্রকৌশলী রূপগঞ্জ থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে উনি কিন্তু একটা উদ্যোগ নিয়ে ফেলেছেন। উনি বিশেষ করে তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকায় যে পানি একটি পানি নিষ্কাশন একটি পাম্প, সেই পাম্প কিন্তু সচল আছে, কিন্তু সে একটি পাম্প দিয়ে পানি নিষ্কাশন তারা সম্ভব হচ্ছে না। তিনি কিন্তু এই মুহূর্তে আরো 3টি পাম্প তারা টেন্ডারের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, সেই 3টি পাম্প কিন্তু হয়তো কয়েকদিনের মাঝে সেটা পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করবে। আরেকটা কথা আমি জানি রাখি, কিছুক্ষণ আগে আমার সাথে উপজেলা নির্বাহী সাইফুল ইসলামের সাথে কথা বলে উনি আমাদেরকে জানিয়েছে গতকালকে বিকালে কিন্তু তিনি জলাবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর মাঝে কিন্তু মুরাপাড়া এলাকার গঙ্গানগরে একটি সুইচ গেট, যে সুইচ গেট দীর্ঘ সময় ধরে বন্ধ হয়, স্থানীয়রা আসলে একেবারে তাদের অগোচরে চলে গিয়ে তারা জানতেন না। তো উনি সেখানে গিয়ে তিনি দেখতে পেরেছেন যে সুইচ গেট কিন্তু একেবারেই জরাজীর্ণ অবস্থা, সেখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারে নেই, সম্পূর্ণ বন্ধ। তিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলেছেন, তারা বলেছে আগামী 10 দিনের মাঝে তারা সেটা সংস্কার করবে এবং পানি যেন স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করবে। আর নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরেকটা আমাদেরকে জানিয়েছে, উনি কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধ নিরসনের বিভিন্ন এলাকায় 10টি সেচ পাম্পের ব্যবস্থা করেছে। আজকে বিকাল থেকে অথবা আগামীকাল সকাল থেকে সেই পাম্পগুলো পানি নিষ্কাশনের জন্য কাজ করবে। উনি আশা রাখছে আগামী হয়তোবা 10 থেকে 12 দিনের মাঝে পানিগুলো সম্পূর্ণ নেমে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন শিল্প কারখানা যে দখল করে যে খালগুলো দখল করে সেগুলো যদি পুনরায় সংস্কার করা হয় তাহলে কিন্তু তাদের জলাবদ্ধতা নিরসন এবং তার শান্তিপূর্ণভাবে বসবাস করতে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আবার আমি আরেকটা কথা বলে রাখি, এলাকার কিন্তু যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সেসব এলাকার কিন্তু সাধারণ মানুষ যারা একেবারে অসহায় দরিদ্র তারা কিন্তু এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে, কারণ তাদের কর্ম ব্যবস্থা একেবারে বন্ধ এবং চলাচলের ব্যবস্থা এবং খাবার দাবার সংকট দেখা যাচ্ছে। তারাও আমাদের ধন্যবাদ আপনাকে, আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, রূপগঞ্জে জলাবদ্ধতার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন। মুন্সিগঞ্জের সুয়াজখানে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে হাজারো মানুষ। সোমবার উপজেলার কুচিয়ামুড়া থেকে গোডাউন বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটার সড়কের 5টি পয়েন্টে এই মানববন্ধন হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় 9 কিলোমিটার এই সড়ক ব্যবহার করে 3টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ, অথচ সড়কটির বিভিন্ন জায়গা খানাখন্দে ভরে গেছে, কোথাও জমে আছে হাঁটু সমান পানি। এতে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থীরা বেশি অসুবিধায় পড়ে। তাদের অভিযোগ, বারবার প্রশাসনকে বলেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তারা। আর দাবি পূরণ না হলে এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজের 3 দিন পর 3 বছরের শিশু সুলাইমান সর্দারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সদর উপজেলার মহিষের চর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শিশু সুলাইমান সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিহাট এলাকার সুমন সর্দারের ছেলে। স্বজনরা জানায়, শনিবার দুপুরে পাট ধোয়ার জন্য নদীতে যায় সুলাইমানের বাবা সুমন। এ সময় সুলাইমানও তার পেছনে যায়, কিন্তু কিছুক্ষণ পর তাকে আর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে খুঁজেও তাকে পায়নি। এরপর সোমবার বিকেলে স্থানীয়রা নদীতে একটি শিশুর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মৃতদেহ সুলাইমানের বলে শনাক্ত করা হয়। রাজশাহী শহরের এক বেসরকারি হাসপাতালে 2 মাথাওয়ালা এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। শনিবার রাত 8টার দিকে নগরীর মিশন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মাতৃগর্ভে সঠিকভাবে শারীরিক বিকাশ না হওয়ায় যমজ শিশু দুটির শরীর জোড়া লেগে গেছে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। গেল 2 আগস্ট রাজশাহী তানোর উপজেলার বাসিন্দা গোলাম আজম ও সুমাইয়া দম্পতির কোল জুড়ে আসে তাদের প্রথম সন্তান। সন্তান জন্মের আগে পরিবারের সদস্যরা জানতেন যমজ শিশু জন্ম দিতে যাচ্ছেন সুমাইয়া।
অথচ শিশু ভূমিষ্ঠ হবার পর দেখা গেল এক শরীরে 2 মাথাওয়ালা কন্যা শিশু জন্ম নিয়েছে। ওনারা বলেছেন 2টা বাচ্চা আছে, একটা বোঝা যাচ্ছে, একটা বোঝা যাচ্ছে না, এতটুকুই আমাদেরকে বলেছে। যমজ বাচ্চা আছে, ওই জন্য তোমার পেটে লাগে, আর বমন হয় অতিবার, কিছু খাইতে পারে না, 5 মাস পর্যন্ত একটু দানাও খাইতে পারেনি। জন্মের পর শিশুটির শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা দেখা দিলে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। জানাজানির পর কৌতূহলী মানুষরা ভিড় জমান শিশুটিকে দেখতে। একটা ডেলিভারি রোগী বাচ্চা হয়ে ওয়ার্ডে গেল, যে দেখছি যমজ বাচ্চা, একটা বাচ্চা কিন্তু 2টা মাথা। চিকিৎসকরা জানান শিশুটির শরীর একটাই, তবে ঘাড়ের অংশ থেকে আলাদা এবং 2টি মাথা। যেহেতু নবজাতকের শ্বাসকষ্ট রয়েছে, তাই বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাচ্চাটি বর্তমানে শ্বাসকষ্ট রয়েছে এবং তার হার্টবিট অনেক বেশি। আমরা বাচ্চাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। এখনই সার্জারি বা অন্য চিকিৎসা থেকে আসলে বাচ্চাটির জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। আমরা বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য যা যা করণীয় সেই চেষ্টাই করছি। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে শিশুটি হয়তো যমজ ছিল, কিন্তু কোনো কারণে মাতৃগর্ভে সঠিকভাবে শারীরিক বিকাশ না হওয়ায় একটি শরীরের সঙ্গে অন্য শরীর জুড়ে যায়, আর সেই কারণেই শিশুটি জোড়া অবস্থায় গর্ভে বড় হয়েছে এবং জন্ম নিয়েছে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। চলতি বছরে বিআইডব্লিউটিসিতে 18টি জলযান যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর এলাকার ট্রিঅ্যাঙ্গেল শিপ ইয়ার্ডে বিআইডব্লিউটিসি এর বিভিন্ন ধরনের নির্মাণাধীন নৌযানের বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো বিআইডব্লিউটিসিকে বুঝিয়ে দেওয়া শুরু করবে শিপইয়ার্ড কর্তৃপক্ষ। এ সময় তার সাথে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সারা দেশে 165টি উপজেলা ও বান্দরবান ও কক্সবাজারের সবগুলো উপজেলায় সেপ্টেম্বরের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মনোনয়ন ও জেলার স্টেক হোল্ডারের সাথে মতবিনিময় শেষে তিনি এই কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও বিশেষ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। 2টি প্রকল্পের আওতায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে। 165টা উপজেলা ইনক্লুডেড হচ্ছে, সবগুলো স্কুল ইনক্লুডেড হচ্ছে। এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের মানে হাতে খাবারটা পৌঁছাতে আর একটু সময় লাগবে। আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে রংপুরে এই ধরনেরই একটা ট্রেনিং প্রক্রিয়ার বিষয় আজকে উদ্বোধন হলো এবং সেটা সারা দেশে যেসব জায়গাগুলোতে স্কুল ফিডিং চলবে সেইখানে বিভাগীয় পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে এগুলো হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাছ ব্যবসায়ী সবুজ মিয়া হত্যা ঘটনায় আসামিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সোনারগাঁওয়ের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে নিহত সবুজের স্ত্রী আখি আক্তার বলেন, তার স্বামী মাছ ব্যবসায়ী সবুজ মিয়াকে গত 11 জুন বিকেলে তার বন্ধু রোমান বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের ললাটি এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় নিহত সবুজের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে হত্যার সাথে জড়িত 7 জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন। পরে সোনারগাঁ থানা পুলিশ তাদেরকে না জানিয়ে একজনের নাম উল্লেখ করে হত্যা মামলা নথিভুক্ত করে। হত্যাকাণ্ডের 2 মাস পর হলেও মূল আসামিকে গ্রেপ্তার করছে না পুলিশ বলে অভিযোগ পরিবারের। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শামরুল হোসেন জানান, আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে আলোচনা সভা হয়েছে। সোমবার শহরের বাবুরহাটে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। তারই ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি সহ উন্নত রাষ্ট্র গঠনে 31 দফা ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য SM কামাল চৌধুরী। জুলাই ঘোষণাপত্রে যদি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের চেতনা না থাকে, তাহলে সেটি কখনোই সর্বজনীন রূপ পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত জুলাইয়ের প্রতিশ্রুতি প্রত্যাশা বনাম বাস্তবতা শীর্ষক প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। নুরুল হক নূর আরও বলেন, বিগত সময়ে অনেক কিংস পার্টি সৃষ্টি হয়েছিল যারা আজ বিলুপ্ত। গণ অধিকার পরিষদ চায় না আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব বা পুরনো সহযোদ্ধারা সেই একই পথে হেঁটে একদিন বিলীন হয়ে যাক। অনুষ্ঠান শেষে প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত 2 পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 24-এর এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটা তৈরি করেছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং আজকের যে সাহসী প্রতিবাদী তরুণ, এই তরুণরা এই 2018 সালের এই আন্দোলনই তাদেরকে অনুপ্রাণিত করেছে। সুতরাং এই ঘোষণাপত্রে যদি 2018 সালের কোটা সংস্কার নিরাপদ সড়ক আন্দোলনের স্পিডের কথা না থাকে, তাহলে সেই ঘোষণাপত্র সার্বজনীন হবে না। যশোরে 2024-এর গণঅভ্যুত্থানের পটভূমি নিয়ে রচিত জুলাই জ্বলে উঠুক নাটক মঞ্চস্থ হয়েছে। সোমবার শহরের দড়াটানা ভৈরব নদের পাশের পার্কে এই নাটকটি মঞ্চস্থ করেন জেলার জুলাই আন্দোলনের যোদ্ধারা। যশোর জেলা পরিষদের আয়োজনে আইডিয়া প্রতিযোগিতার 17 মিনিটের এই নাটকে ফ্যাসিবাদের ভয়াবহতা ফুটিয়ে তোলা হয়। নাটকটির নির্দেশক সোহানুর রহমান সোহাগ জানান, জুলাই স্মৃতি রোমন্থন করে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই নাটকটি রচিত হয়েছে। নাটকটি দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শক। আয়োজকরা জানান, গত 1 মাস ধরে যশোরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও 8 উপজেলার 11টি স্থানে জুলাই জ্বলে উঠুক নাটক মঞ্চস্থ হয়েছে। জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে লাঠি, রশি ও বাঁশ খেলা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এসব খেলা দেখতে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। আয়োজকরা বলছেন, আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। সরিষাবাড়ির সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। বাদ্যের তালে তালে নেচে গিয়ে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠির কসরত প্রদর্শন করছেন খেলোয়াড়রা। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ছেন। এরপর শুরু হয় রশি খেলা। খেলায় দুটি দল রশির 2 প্রান্ত ধরে টানাটানি করছে। যে দল রশি ধরে রাখতে পারে সেই জয়ী। আর খুঁটির ওপর রাখা একটি সরু বাঁশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে পারলেই কেল্লা ফতে। কিন্তু মাঝপথে পড়ে গেলেই বাদ পড়ে যান সেই খেলোয়াড়। এমন সব মুহূর্তে আনন্দ আর করতালিতে উৎসাহ জুগিয়েছেন দর্শকরা। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব খেলা দেখে যেন ফিরে পেয়েছেন নিজেদের হারিয়ে যাওয়া শৈশব। শিশু কিশোররাও পেয়েছে দারুণ আনন্দ। তাই দর্শকদের দাবি, প্রতি বছর যেন হয় এমন আয়োজন। এটাই আমার জীবনের ফার্স্ট খেলা, আমার অনেক ভালো লাগছে খেলাটা উপভোগ করে। এই খেলাটি দেখার জন্য, উপভোগ করার জন্য আসলে খুব খেলাটি দেখে খুব ভালো লাগলো। এই মোবাইল, বিভিন্ন গেমস, মোবাইল থেকে দূরে থাকে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে খেলাধুলায় যাতে মত্ত থাকে। খেলতে দেখবার আইছি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভালো লাগছে। কাছে টানাটানি উপহার দেওয়ার জন্য আমরা এই আয়োজন করি, আনন্দ দেওয়ার জন্য আমরা চাই এই ঐতিহ্যরা সারা বাংলাদেশ ছেড়ে যায়। আর আয়োজকরা বলছেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখার পাশাপাশি ঐতিহ্যবাহী এই খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। আজকে যে আনন্দ পেয়েছে, আমরা ভবিষ্যতেও এই গ্রামের পুরাতন এই ঐতিহ্যবাহী বিলুপ্ত হওয়া খেলাগুলোকে আমরা আবার পুনরায় গ্রামে প্রচলন করব, এই আশাবাদ ব্যক্ত করছি। লাঠিবাড়ি খেলা এবং কি এই কাছি টানাটানি খেলার আয়োজনের আমরা দীর্ঘদিন যাবৎ বরবারের ঐতিহ্যবাহী খেলা, হাডুডু খেলা সহ আগামী দিনের জন্য সরিষাবাড়ি মাদক মুক্ত করার। 2 আগস্ট বিকেলে উপজেলার কামারাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজন করা হয় এই খেলার। খেলায় অংশ নিয়েছেন স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা। পরে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শাকিলা শম্পা, 71। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।